তোমরা এখন দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটা আপনারা শুনছেন। আর একটা কথা বলতে চাই, আসলে আমি শুদ্ধ করে কথা বলতে পারি না, আমার খুব সমস্যা হয় আর কি। আমি আমার ভাষায় বলি, কিছু শুদ্ধ, কিছু মানে মিশ্রণ আছে আর কি। যেমন এই যে শুদ্ধ বলতেই পারি না, চেষ্টা করি অনেক। তারপরে আপনাদের যদি মনে হয় যে ভুল হচ্ছে তাহলে ক্ষমা করবেন। তো দ্বিতীয় ঘটনায় যাই। সনটা হচ্ছে 1995 সালের দিকে, 95-94 যে কোনো একটা সাল হবে, এক্স্যাক্টলি মনে নেই। আমার সাথেই ঘটা। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল হক। আর উনি যখন বিয়ে করে 92 সালে, তো আমার বড় ভাই মানে বিয়ে করে 1991 অথবা 92 সাল, যে কোনো একটা সাল হবে, এক্স্যাক্টলি মনে নেই আর কি। তো ওই সময়টা বিয়ের পর 1 বছর পর আমি, আমার বড় ভাবি, আমার বড় ভাইয়ের নাম তো আপনাদেরকে বললামই, মোহাম্মদ আমিনুল হক। আর ওনার ওয়াইফের নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ মহিলা মানুষ, ওনার নিষেধ আছে। যাই হোক, ওনাদের বাড়িতে আমরা বেড়াতে গেলাম, চাঁদপুর। ওনার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। ভাবি গেল, বড় ভাই গেল, সাথে ভাবির একটা ভাই আছে, বড় ভাই, ওনার নাম হচ্ছে বন্দন ভাই। আমার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল, আমার সাথে বয়সও বড়, কিন্তু আমরা একসাথেই ঘুরতাম। উনি যেখানে যেতাম আমার নিয়ে যেত। তো এই ঘটনাটা শুনলে আপনাদের ভালো লাগবে আর কি। একটু মনোযোগ সহকারে শুনুন, ভয় পাবেন, অবশ্যই ভয় পাবেন। তো আমরা যেদিন গেলাম, আমরা রাতের বেলা লঞ্চে গেছি। চাঁদপুরের লঞ্চ আপনার পাওয়া যায় হচ্ছে সদরঘাট থেকে, ইগল। তখন ইগল লঞ্চ যেতে এখনও যায়। তো লঞ্চে গেলাম, সকালে ভোরে গিয়ে পৌঁছাইলাম। তো যাওয়ার পর ওইখানে আমরা কিন্তু আমার ভাবির গ্রামের বাড়িতে যাইনি, গেছি হচ্ছে চাঁদপুর নতুন বাজার, মানে ওখানে হচ্ছে ওনার বড় বোনের বাড়ি, ওনারা এখানে কিনে থাকে, বাড়ি কিনা আর কি জায়গা। তো ওনার বড় বোনের বাড়িতে আমরা গিয়ে উঠলাম। ওনার নামটা আমি বলবো না, আসলে হাইড করলাম। তো যাওয়ার পর ওই বাসায় ওঠার পর আমি, তারপর আমার বড় ভাই, তারপর ভাবি, বন্ধন ভাইয়ের নামটা বলতে পারলাম এই কারণে, ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা অনেক বেশি, তো ওনার নামটা বললে কোনো সমস্যা হবে না। ওনারও মনে আছে ঘটনাটা, আশা করি মনে থাকবে। তো করলাম কি, ঘুমাইলাম। সকালে গিয়ে সবাই ঘুমাইলাম। সকাল প্রায় 10টা-11টা পর্যন্ত ঘুমানোর পর উঠছি, নাস্তা করলাম। তো আমার যে বেআইন ছিল আর কি, আমার ভাবির যে বড় বোন, উনি আমার প্রচণ্ড পরিমাণ আদর করতো। তারপর ওনার যে হাজব্যান্ড ছিল দুলাভাই, উনিও আমার খুব আদর করতো। উনি মারা গেছে, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। ওনার নাম ছিল মোহন শেখ। ওনার পরিচিতি চাঁদপুর শহরে সবাই চিনে মোটামুটি, আলহামদুলিল্লাহ সবাই চিনে। তো 11টার দিকে যাই হোক উঠলাম, আমরা ঘুম থেকে উঠে নাস্তা করলাম। করার পর এই বন্ধন ভাই আমার বলতেছে আর কি, বাবু, সরি আমার ডাকনামটা আপনাদেরকে বলে দিলাম, এটা আমার বাসায় আর কি সবাই ডাকে, বাইরে খুব কম ডাকে মানুষ। আমার বলতেছে, বাবু চল এক জায়গায় ঘুরতে যাবো। তো আমার ঘোরার শখটা অনেক বেশি ছিল, বিভিন্ন জায়গায় ঘুরতাম। আর ভয়ের ব্যাপারগুলি আমার খুব ভালো লাগতো। পুরনো বাড়ি, জমিদার বাড়ি, তারপরে কোনো বাড়িতে মানুষজন থাকে না এরকম কিছু, তারপর কোনো ঘটনা শুনলে আমি যাওয়ার চেষ্টা করতাম আর কি ওখানে। করলাম কি, বন্ধন ভাইকে চল ঘুরতে যাই। তো বললাম কোথায়, তো আমরা বললো আর কি যে চাঁদপুর হাজীগঞ্জ, আপনার নাম শুনছেন হয়তো, হাজীগঞ্জে গেলাম। ওইখানে আবার ওনার বড় ভাবির বাড়ি। বন্ধন ভাই যে আমার যে বিয়াই, মানে আমার ভাবির বড় ভাই বিয়ে করছে আবার হাজীগঞ্জে। ওনারাও খুব ভালো একটা ফ্যামিলি, একদম স্টেশনের সাথে তাদের বাড়ি। ওনাদের নাম আমি কারণ নাম উল্লেখ করবো না, হাইড করলাম। মানে আমার বড় ভাবির বাড়িতে গেলাম। ওইখানে আবার আমার একটা বিয়ে থাকে, বন্ধন ভাইয়ের বিয়ে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, মোটামুটি বন্ধন ভাইয়ের সেম এজের। তো ওনার কথা শুনেই কিন্তু বন্ধন ভাই আমার নিয়ে গেছে, চল একটা জমিদার বাড়িতে যাবো। আমি যাওয়ার পরে আমার বলতেছে আমরা জমিদার বাড়িতে যাবো, এর আগে কিন্তু আমার বলেনি যাওয়ার আগে। তো মোটামুটি 12টা-1টা বেজে গেছে। তো চিন্তা করলাম আমরা যদি যাইতে হবে ট্রলারে। আর ট্রলারে গেলে আমরা ব্যাক করতে মোটামুটি সন্ধ্যা হবে। পরে আমার বন্ধন ভাই বললো যে
চল আমরা কিছু খাই নিই হোটেলে, ভাতটা খাই তারপরে যাই। আমি, বন্ধন ভাই, আর ওই যে আমার একটা বিয়ে, বন্ধন ভাইয়ের বিয়ে, উনি আরও 2-3 জন ছিল বন্ধু বান্ধব, মোটামুটি আমরা 5-7 জন হোটেলে ঢুকে ভাত খাইলাম। ভাতটা খেয়ে করলাম কি রওনা দিলাম। আপনারা যারা হাজীগঞ্জের, আপনারা অবশ্যই জানবেন যে হাজীগঞ্জের যেটা মসজিদ, বড় একটা মসজিদ আছে, বড় মসজিদ, মসজিদের পূর্ব পাশে মানে একটা ব্রিজ আছে, বড় একটা ব্রিজ, বাস চলার রাস্তায় ব্রিজ আর কি। ওই নিচে টলার যোগে পূর্ব দিকে, আসলে আমি ওই গ্রামটার নাম লৌহজং না লৌহগড়া এরকম কিছু আমার মনে নেই, কিন্তু লৌহ কিছু একটা, ওইদিকে যারা থাকে এরা হয়তো বুঝবে। তো ওদিকে হচ্ছে জমিদার বাড়িটা। তো আমরা ট্রলার ভাড়া করলাম, সবাই গেলাম। তো আমরা রওনা দেওয়ার পর মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগলো যাইতে। ট্রলার যতটুকু স্পিডে যাওয়া যায় যায়। তো আমরা ট্রলার ভাড়া করার পর আমরা 5-6 জন তো সবাই উঠলাম ট্রলারে। তো মোটামুটি আমরা রওনা হইলাম যাওয়ার জন্য। এখন ট্রলারে যে যাইতেছি 1.5 ঘন্টা একেবারে অনবরত চলতেই আছে, মানে কোনো থামাথামি নাই, আর প্রচুর বাতাস। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আমরা যাওয়ার পর আর প্রচুর বাতাস লাগতেছে। গ্রামের মাঝখান দিয়ে খাল, কিন্তু মোটামুটি তখন পানির দিন ছিল আর কি, বর্ষার দিন ছিল। যেতেছি মনে একটা মানে আগ্রহ নিয়ে যেতেছি যে জমিদার বাড়িতে যেতেছি, অনেক পুরনো জমিদার বাড়ি। ওইদিকের যারা যদি এই গল্পটা শুনে থাকে ওনারা হয়তো চিনবে আর কি ওই বাড়িটা। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা লাগছে যাইতে। যাওয়ার পর আপনারা মানে এখান থেকেই ভয়টা শুরু, বিশ্বাস করবেন না। আমরা ট্রলার যোগে যাওয়ার পর ওই জমিদার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে মানে খালটা ওদিক দিয়ে গেছে। আমরা যখন ওই জায়গাটা ইন করতেছি, আমাদের প্রত্যেকের শরীর কেমন যেন ঠান্ডা হিমশীতল হয়ে গেছে হঠাৎ করে। আর সময়টা ছিল তখন 3-4টা বাজে, তখন মোটামুটি 4টা বাজে। তো গিয়ে জমিদার বাড়ির একদম পাশ ঘেসে থামলাম, ট্রলারটা থামাইলো, আমরা নামলাম। এখন নামার পর বাড়িটা এত একটা ভয়ঙ্কর একটা রূপ দেখা যেতেছে, এত পুরনো বাড়ি। আর জমিদার বাড়িগুলি আপনারা যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন, এক ধরনের সোজা একটা বিল্ডিংয়ের মতো হয়, মাঝামাঝি সিঁড়ি থাকে আর সোজা লম্বা বারান্দা থাকে। সেম ওইটাও কিন্তু এরকমই, আর অনেক পুরনো দোতলা বাড়ি। এখন মানে অ্যাজ লাইক আহসান মঞ্জিল, আপনারা যারা গেছেন তারা হয়তো বুঝতেছেন, সেম ওইরকম। যাই হোক, নামলাম, নামার পর আগায় গেলাম। কোনো মানুষজন প্রথমে আমরা দেখিনি। যাওয়ার পর হঠাৎ করে দেখি একটা একদম বুড়ো বয়স হবে, মোটামুটি 80 হবে, বৃদ্ধ মহিলা, বুড়ো মহিলা, বৃদ্ধ আর কি, হাঁটতে আমাদের দিকে আসে। আমরা যেতেছি, আমরা 5-7 জন মানুষ। আমার কথা হলো আমরা তো গেছি ঘুরতে, দেখে চলে আসবো। এখন ওই বৃদ্ধ মহিলা আগাইতে আমাদের সামনে আসছে। আর উনি জমিদার বাড়ির ওই বাড়িটা একেবারে মানে এক পাশে উনি থাকে, কোনো ওই জমিদার বাড়ির ভিতরে থাকে না, বাহিরে একটা টিন দিয়ে ঘর বানায় ওইখানে থাকে। তো উনি হাঁটতে এসে বলতেছে, বাবা তোমরা এখানে আসছো কেন? আমরা বললাম যে আমরা তো আসছি মূলত এই জমিদার বাড়িটা দেখার জন্য। আমাদের বাড়ি হচ্ছে ঢাকাতে, আমরাই কথা বলছি। আর চাঁদপুরে যারা ছিল আর কি, হাজীগঞ্জে, পরে উনি বললো আর কি যে দাদি আমরা তো এখানে আসছি একটু ঘুরতে, এই জমিদার বাড়িটা একটু দেখতে, ওরা ঢাকায় থাকে, তার জন্য আসছিলাম একটু দেখার জন্য। কথা ঠিক আছে বাবা, বেশিক্ষণ থাকা যাবে না, তোমরা দেখার পর চলে যাও। তো গাইস, এখান থেকে কিন্তু ভয়ের দিকগুলো শুরু। তো আমরা ওনার অনুমতি পেয়ে, উনি শাড়ি পরা ছিল আগে, মানে হিন্দু মহিলারা যেরকম এক প্যাচ দিয়ে শাড়ি পরে না, ওই রকম। আর বয়সটাও অনেক, মুখের চামড়াগুলি একদম একটু বটা বৃদ্ধা হয়ে গেলে যেরকম হয়, মানে ওনারা দেখলেও ভয় লাগে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা গেলাম। এখন ওই বাড়িতে যখন সিঁড়ি দিয়ে উঠতেছি, অনেক আগের বাড়ি, উনি যেটা বললো আর কি আমরা শুনছি, তো ওই বাড়িটা নাকি মোটামুটি 150 বছর আগে। তো মানে নড়বড়ে বলতে কি, ওই বাড়িতে আপনার সিঁড়ি দিয়ে যখন উঠবেন, সিঁড়ি দিয়ে ওঠার সময়
প্রচণ্ড আওয়াজ হয়। আওয়াজ বলতে ঘুম ঘুম আওয়াজ হয়। সিঁড়িতে উঠলে মনে হয় যে এই বুঝি বিল্ডিং ভাঙা পড়লো, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে না, ভেঙে পড়ার মতো কিছু না। আর ওই ফ্লোরগুলি পাটাতন হলো কাঠ দিয়ে দেওয়া, সিমেন্ট দেওয়া, কিন্তু কাঠও আছে এরকম। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, 5-7 জন আমরা সবাই উঠলাম, এক সিরিয়ালি উঠলাম। তো আমি করলাম কি, দোতলায় গিয়ে দাঁড়াইলাম। আর আমার সাথে যারা ছিল, আমার বিআই ছিল, বন্ধন ভাই, উনি, তারপর আরও যারা যারা ছিল, তো ওরা করলো কি, হাঁটতে হাঁটতে ছাদের উপরে চলে গেল, উপরে ওঠা যায় আর কি। কিন্তু আমি কিন্তু উঠি নাই। কেন জানি উঠি নাই, বুঝলাম না। মানে আমার একটা শখ জাগছে যে আমি রুমগুলি একটু দেখি, রুমের মধ্যে কি কিছু দেখা যায় কিনা, বা কী কী আছে, আগ্রহ জাগছে আর কি। তো এরা উঠে গেছে, আর আমার বিআই যে বন্ধন ভাই, উনি আমার বলতেছে আয় উপরে আয়। আমি বললাম যে আপনি যান, আমি আসতেছি। তো সিঁড়িটা কিন্তু মাঝামাঝি, বাড়ির মাঝামাঝি সিঁড়ি। ডান দিকে বারান্দা, বড় বারান্দা, মোটামুটি 40 ফিট হবে লম্বা, হ্যাঁ 40 ফিট হবে। আবার বাঁ দিকে এটাও 40 ফিট, মোটামুটি 80 ফিটের একটা বাড়ি, বারান্দা আর কি। বারান্দাগুলি বড়, অনেক চওড়া। আর তো আমি করলাম কি, ডান দিকে গেলাম। ডান দিকে মোটামুটি রুম হচ্ছে আপনার 3-4টা রুম হবে, আমার এক্স্যাক্টলি মনে নাই, 3টা রুমের কথাই মনে আছে। তো যাই হোক, তো ওনারা মানে উপরে যাওয়ার পর আমি করলাম কি, ওই ডান দিকে রুমগুলি দেখার জন্য গেলাম। তো রুম এক সিরিয়ালে 3টা আমি দেখছি, আমার দরজাগুলি মনে আছে 3টা, আর রুম বেশিও থাকতে পারে, আসলে আমার তখন মনে ছিল না যে রুম আসলে কয়টা, আমি ধারণা করছি 3টা। তো ডান দিকে যাওয়ার পর প্রথম যে রুমটা, এত বড় বড় রুম, মানে আপনারা বিশ্বাস করবেন না। আসলে জমিদার আমলে জমিদাররা যে বাড়িঘর করতো বা রুমগুলি অনেক বড় বড় হতো। একটা রুমের মধ্যে আমার মনে হয় পুরো মানে যা যা দরকার সব রাখার জায়গা হতো, এবং অনেকটা জায়গা ফাঁকা থাকতো। তো প্রথম রুমটাতে ঢুকলাম। আপনারা যারা ঘটনা শুনতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে বলবো যে এখনই দরজা জানালা বন্ধ করে দেন, কারণ ভয়টা কিন্তু এখান থেকেই শুরু। তো প্রথম রুমটায় আমি ঢুকলাম। রুমের ভিতর ঢোকার পর চারিদিকে একটু তাকায় দেখলাম কিছু নেই, একদম ফাঁকা, অনেক পুরনো বাড়ি। একটু একটু ভয়ও লাগতেছে, যে আবার আওয়াজ দিতেছে, তার করে ছাদে আমার যে সাথে যারা গেছে হাঁটাহাঁটি করতেছে, আমি কিন্তু আওয়াজ পাইতেছি। তো পুরো রুমটা দেখার পর দেখলাম যে কিছু নেই, ফাঁকা। ওই রুম থেকে বের হয়ে তারপরের রুমে গেলাম, বারান্দা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে আবার ডান দিকে ঢুকলাম। দরজাটা কাঠের দরজা, অনেক বড়। ঢোকার পর দেখলাম কি, একদম মানে ওই রুমটার পশ্চিম পাশে একটা জানালা, 2টা, একটা বন্ধ ছিল, একটা জানালা মানে ওপেন আর কি, এক পাশে ওপেন করা, খোলা। আমি একটু আগায় গেলাম, আর ওটা যে দেখি ওদিক কিছু দেখা যায় কিনা। আর এত পুরোনো বাড়ি, আশেপাশে একদম মানে ঝোপঝাড় জঙ্গল ভরা, অনেক গাছ। আমি বললাম কি, ওই জানালার কাছে গেলাম। যাওয়ার পর ওই জানালার রডগুলি ধরে দাঁড়ায় আছে, ওদিক দিয়ে একটু হালকা হালকা বাতাস আসতেছে। তখন সময় 4:30 বাজে, বিকেলের টাইম। আমি যে দাঁড়ায় আছি, এতক্ষণ কিন্তু ছাদে মানুষ হাঁটাহাঁটি করতেছিল, আমার সাথে যারা গেছে, আওয়াজগুলি আমার কান পর্যন্ত আসছে। কিন্তু হঠাৎ করে এখন যে আওয়াজটা আমি পাইতেছি, এটা ছাদের আওয়াজ না। মানে আমি যে দরজা দিয়ে ঢুকছি, ওই দরজার সামনে যে বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। আমি করলাম কি, পিছনের দিকে তাকাই, মানে কি আসলো একটু আগ্রহ দেখা যে আমার সাথের হতো কি। বিশ্বাস করবেন না, মানে এক মুহূর্তের জন্য আমি এটা ভাবতেও পারতেছি না। আমি তখন আমার এই মাইন্ডে এটা ছিল না যে এরকম কিছু আমার চোখের সামনে দিয়ে যাবে। আর ওখানে, আচ্ছা ঘটনাটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন, ভয়টা এত পাইতে পারেন আপনারা। পিছন দিকে তাকাই, আমি কিন্তু রড ধরা ওই জানালার, এমনি এক হাত ছাড়ার পর পিছনের দিকে তাকায় দেখলাম ওই বারান্দা দিয়ে ওই দরজাটা দিকে তাকায় রইলাম। দেখলাম একটা মেয়ে, মোটামুটি মেয়েটার বয়স আমার সাথে বড় হবে, 24-25 বছরের একটা মেয়ে। আর ওই মেয়েটা মানে একদম সুন্দর সাজুগুজু করে, সুন্দর কাপড় চোপড় পরে, আর কাপড় চোপড়টা এরকম মানে আমার চোখে এরকম লাগছে আর কি, মেয়েটা এরকম একটা কাপড় চোপড় পরছে। আগের দিনে মানুষ যেমন যে অনেক চকচক করতো কাপড় চোপড়, আয়না লাগানো, তারপর মখমলের কাপড়ের মতো একটু
ওই ধরনের আর কি, রাজা বাদশাহ অথবা জমিদারের মেয়ে ছেলেমেয়েরা যেরকম পড়ে ওই রকম। তো দরজাটা পার হয়ে মেয়েটা সামনে আগায় গেছে, আমি কিন্তু তাকাই আছি। দরজা পার হয়ে সামনে চলে গেছে। তো আমার ধারণা মেয়েটা এই নিচে যে আমরা বৃদ্ধা দেখছি ওনার কোনো আত্মীয় স্বজন বা কিছু হবে, আমি মনে করছি আর কি। আমি করলাম কি, ওনার দরজা পার হওয়া দেখে আমি একটু আগ্রহ দেখে বাইরে গেলাম। আর মেয়েটা খুব সুন্দর, একদম সেজে বুঝে টিপটপ আর কি, একদম সুন্দর মোটামুটি। আমি আগ্রহ দেখায় আস্তে আস্তে রুম থেকে বের হইতেছি, দরজার সামনে গেলাম। সামনে গিয়ে আমি চিন্তা করতেছি যে মেয়েটা সামনের দিক গেল, তার মানে সামনে একটা রুম আছে, ওই রুমটা একটা হয়তো গেছে, হয়তো বা ওই রুমে থাকে বা কোনো কিছু কোনো কাজে আসছে। তো আমি কিছুক্ষণ দাঁড়ায় রইলাম বারান্দার মধ্যে, যে মেয়েটা বেরিয়ে চলে গেলে আমি বাকি যেই রুম আছে ওই রুমটা একটু দেখা নেমে যাবো। আমি কিন্তু প্রায় 5 মিনিট দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ আসতেছে না। আমি তো খোলামেলা বারান্দা, একদম রুমটার দিকে আমি তাকাই আছি, দরজাটা দেখা যেতেছে মোটামুটি 10-15 হাত দূরে। তো 5 মিনিট অপেক্ষা করার পর ভাবলাম যে না, দেখি তো সামনে গিয়ে মেয়েটা কী করে। আমি আগায় গেলাম, ওই দরজা পর্যন্ত গিয়ে আমি একটা কাশি দিলাম, কাশি দিলাম যে কেউ যদি থাকে অন্তত আওয়াজ আমার সঙ্গে, একে তো মেয়ে মানুষ। আমি ওই রুমের মধ্যে আস্তে আস্তে কাশি দিয়ে ঢুকলাম। বিশ্বাস করবেন না, ওই রুমে কেউ নেই। আমি যে মেয়েটাকে দেখলাম যে দরজা পার হইলো, আমি যে রুমের মধ্যে ছিলাম, সাথে সাথেই কিন্তু আমি বেরোচ্ছি। ওই মেয়ে আমার চোখের আড়াল হয়ে বেরোয় যাবে এরকম কোনো কিছু না, আমি তাকেই আছে, শুধু বারান্দা দাঁড়ানো ছিল। পরে আমি ঢুকে যখন দেখলাম যে কেউ নাই, আমার মানে একটু ভয় লাগে উঠছে যে কী ব্যাপার, রাস্তা তো ওই একটাই, বেরোলে দিকে বেরোতে হবে। আমি না দাঁড়াই রইলাম, দাঁড়ায় চিন্তা করতেছি যে আসলে আমি কী দেখলাম, কি সত্যি মেয়ে দেখলাম না অন্য কিছু, নাকি না আমার চোখের কোনো ভুল। তো আমি করলাম কি, যাক, এর মধ্যে আবার উপরে ছাদে যারা ছিল ওরা আবার নামতেছে, আওয়াজ হইতেছে ঘুরুম ঘুরুম, মানে পুরোনো বাড়ি তো প্রচণ্ড আওয়াজ হয়। তো নামার পরে আমার দিকে ওই 5-6 জন আরও যারা ছিল ওরা সবাই আমার দিকে তাকায় আছে। আমি জানি কেমন ঘামতাছি, মানে আমার কপাল ঘেমে গেছে, গলার নিচে ঘেমে গেছে। তো আমার বিয়ে যে বন্ধন ভাই, উনি আবার আমার চাইতে তো বয়স ওরা, আমার কাছে এসে বলতেছে কী হয়েছে, এই জায়গায় এরকম মূর্তির মতো দাঁড়ায় আছিস কেন, চল দেখা হয়েছে জমিদার বাড়ি। তো বললাম যে হ্যাঁ দেখা হয়েছে। আমার করলো কি, নিয়ে নিচে নামলো। কিন্তু তখন আমার বিয়ে মনে কিছুটা বুঝতে পারছে কিছু একটা হয়তো দেখছি। তো আমার আবার বলতেছে কিছু দেখছোস নাকি, আর না কিছু না। পরে নিচে নামছি আমরা। তো আমার বিয়ে জিজ্ঞেস করলাম তুই কি কিছু দেখছোস, আমি কই না না কিছু না, চলো নিচে নেমে যাই। তখন কিন্তু আমার ভিতরে ভিতরে ভয় লাগতেছে, জোরে বাবারে কী দেখলাম, আর মেয়েটা গেল কই। এখন পরে নিচে নামার পরে ওই যে মুরব্বী বৃদ্ধা মহিলাটা, ও মহিলাটা আয়সা সোজা আমার মানে সামনে এসে দাঁড়াইছে, আর কারো সামনে না, কিন্তু আমরা 5-7 জন মানুষ, আমার সামনে এসে দাঁড়ায় বলতেছে বাবা জমিদার বাড়ি কি দেখা হয়েছে। আমি না অবাক হয়ে গেছি, আর আমার সাথে যারা ছিল ওরাও আমার দিকে তাকায় আছে যে কী ব্যাপার। বৃদ্ধা মহিলার সঙ্গে একটু কথা বলে উপরে উঠলাম, কিন্তু এখন তো কথা বলার ধরনটা একটু অন্যরকম লাগতেছে, এমন জানি একটু রহস্যজনক। তা আমি তাকে, বৃদ্ধা হিন্দু মহিলা কিন্তু সনাতন ধর্মী, তো আমি বললাম জি দাদি, হ্যাঁ দেখা হয়েছে। সব দেখছো? আমি ওই কথা শুনে আমার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। কী বলে সব দেখছি মানে? তার মানে আমি যা দেখছি উনি কি জানে? পরে আমি আগ্রহ দেখাই আবার ওনারা বললাম যে আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। তো বললাম যে আচ্ছা এই বাড়িতে কে কে থাকে, এই পুরো বাড়িতে? তো বাবা কেউ থাকে না, আমি থাকি আর আমার একটা ছেলে থাকে, ছেলেটা কাজ করে, ও হাজীগঞ্জ বাজারে একটা দোকানে চাকরি করে। আমি বললাম আমার কেউ থাকে না? কই না। আমি তাহলে আমি যে দোতলায় একটা মেয়ে দেখলাম, ওই মেয়েটা কোন বাড়ির? পরে আমার বলতেছে যে না না মেয়ে দেখছো মানে কোন জায়গায়? পরে বললাম যে দোতলায়, ওই যে ওই রুমটার মধ্যে, নিচ থেকে আবার দেখা যায়। কী বলো, কীরকম দেখতে? উনি আবার আমার কাছ থেকে মানে পুরো বিস্তারিত জানতে চাই। আমি বললাম যে মেয়েটা দেখতে মোটামুটি আমার সাথে বড়, বয়স হয়তো 24-25 বছর হবে, সুন্দর, আর উনি যে জামা কাপড় পরে আছে অনেক চকচক
চকচক করে আর কি। মোটামুটি আগের দিনের মানুষ এরকম জামা কাপড় পরতো। ওনারা বলার পর উনি আমার দিকে মানে খুব ক্ষিপ্রতার সহিত আর কি আমার দিকে তাকায় আছে। আর উনি ভয় পেতেছে নাকি আমারই ভয় পাওয়াইতেছে বুঝতেছে না। বলতেছে, বাবা তোমরা চলে যাও, জমিদার বাড়ি দেখা হয়েছে না, এখন চলে যাও, তাহলে তোমার সমস্যা হবে। আমি বললাম, সমস্যা হবে বলতে? হ্যাঁ হ্যাঁ চলে যাও। আমাদের সাথে যারা ছিল ওরা কিন্তু আমার চেয়ে বয়সে বড়। এর মধ্যে একজন ওই দাদিকে জিজ্ঞেস করলো যে, না না দাদি তুমি ঘটনা লুকাইতেছো, বলো তো আসলে ঘটনাটা কি? ও যে বলতেছে এটা মেয়ে দেখছে, মেয়েটা কোন বাসায় থাকে, কোন বাড়িতে থাকে, থাকে নাকি না থাকে না। তো ভদ্রমহিলা, বৃদ্ধা আর কি, সরি, ওই বৃদ্ধা বললো যে, বাবা রে তোমাদেরকে ঘটনা তো আসলে না বললে তোমরা বুঝবো না, এখন কি আমাদেরকে ভয় দেখানোর জন্যই বলছে না সত্যি ঘটনা আমরা আসলে জানি না, কিন্তু ঘটনাটা উনি বলছে আমাদেরকে এরকম। ওই রুমটাতে জমিদারের মেয়ে থাকতো, ওনার একটা মেয়ে থাকতো, মেয়ে ওই রুমটাতে থাকতো। আবার মানে খুব দুঃখজনক একটা ব্যাপার যে ওই রুমটাতেই ফ্যানের মধ্যে ওই জমিদারের মেয়ের ফাঁসি দেওয়া লাশ পাওয়া গেছে, মানে ঝুলন্ত অবস্থায় ফাঁসি দেওয়া, মারা গেছে। আর মারা যাওয়ার পর থেকেই ওই জমিদারও এই দেশ ত্যাগ করে ইন্ডিয়া চলে গেছে। আর ওই রুমের মধ্যেও কেউ ছিল না। আর মানে তারপর থেকেই বাড়িটা খালি, কেউ ওই বাড়ির মধ্যে থাকেও না। এরকম মাঝে মধ্যেই নাকি অনেকেই যারা ঘুরতে যায় দেখতো। বিশ্বাস করবো না, এই ঘটনা শোনার পর যে ফাঁসি দিয়ে মারা গেছে এই মেয়ে, আমরা 5-7 জন লোক, আমার তো ভয়ে হাত পা মনে করেন যে ঠান্ডা হয়ে গেছে। তোরে ঘরে কী বলে, ওই মেয়ে তাহলে এতদিন পরে করতে আসলো, নিশ্চয়ই এটা জিন বা ভূত। বিশ্বাস করবেন না, ভয়ে পরে দাদিরে বললাম, দাদি আমরা যাই। মানে আর একটা মুহূর্ত আমরা দাঁড়াই নাই। আমার সাথে যারা ছিল ওরা তো আমার আগে হাঁটা শুরু করছে। কার আগে কে এই লটার মানে কী বলে, দুঃখিত, ট্রলার উঠবে আর কি যাওয়ার জন্য। আমি তো ওদের সাথে মানে হাইটা আগাইতে পারতেছি না, আমার পা মনে হচ্ছে অসার হয়ে গেছে। ওরা আমার আগে দৌড়ে গিয়া ট্রলার উঠছে, তা আমিও গিয়ে উঠছি। আমরা 5-6 জন লোক, আমরা মানে সবাই দৌড়ে আমরা ট্রলার উঠলাম। আর আমরা মোটামুটি যারা ছিলাম সবাই কিন্তু ভয় পাইছি, দেখছি আমি কিন্তু ভয় ওরা পাইছি, এরকম একটা অবস্থা। তারপরে ট্রলার ওঠার পর আমরা যখন ট্রলার তাড়াতাড়ি কোথায় বলতেছি আর কি যে, এই ভাই তাড়াতাড়ি ছাড়েন তো, আমরা চলে যাবো। বিশ্বাস করবেন, আমরা যখন চলে আসতেছি আর কেউ কিন্তু দেখে নাই। ওই যে জানলাটা আমি রড ধরে যে দাঁড়াইছিলাম, আপনাদেরকে বলছিলাম খেয়াল আছে তো, ওই জানালাটা ওই ট্রলার দিয়ে যাওয়ার সময় দেখা যায়, জানালা দিয়া মানে ওই ট্রলার দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখা যায়। তা আমি যে ট্রলারের পিছনে বসছি আর যাইতেছি, পিছনের দিকে আমার কেন জানি আগ্রহ হয়েছে একটু পিছনের দিকে তাকাই। ওইটাই কিন্তু সবচেয়ে ভয়ের একটা ব্যাপার। আমি পিছনের দিকে তাকানোর পর দেখি কি, ওই যে জানালা, ওই জানালায় ওই মেয়েটাই, আমি যেভাবে দাঁড়াইছিলাম 2টা রড ধরে, ওই মেয়েটা ওইভাবেই রড ধরে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে। কিন্তু আর কেউ কিন্তু দেখে না, ওরাও কিন্তু ওদিকে তাকায় আছে, আর কারো চোখে পড়ে নাই। কিন্তু আমি কিন্তু স্পষ্ট একদম মেয়েটার মুখটা দেখতেছি যে 2টা রড ধরে দাঁড়ায় আছে। বিশ্বাস করবো না, আমার মনে হইতেছে তখন ভয়ে মানে আমি কি বসেই থাকবো নাকি না অজ্ঞান হয়ে যাবো, এরকম আমার মনে হইতেছে। তো আমি বললাম কি, চোখ ফিরে সামনের দিকে চোখ নিয়ে গেলাম, মানে ফিরাইলাম, যাতে আমি আর না দেখি, ভয়টা যাতে আমার মধ্যে না লাগে। তো ধন্যবাদ আমাদের সবাইকে এতক্ষণ সময় আমার জন্য, আমার মানে ঘটনা শোনার জন্য। আপনাদের কার কেমন লাগছে আমি আসলে জানি না, কিন্তু আমার কিন্তু ঘটনাগুলি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি সংগ্রহ করা, কারো কাছ থেকে শোনা না, আমার নিজের সাথে ঘটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, আরও ভালো ভালো কিছু ঘটনা আছে আমি শেয়ার করব, কিন্তু আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলে সংযুক্ত থাকার জন্য, আমি আসলে কী যে বলবো আপনাদের জন্য ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর ঘটনাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরের নেক্সট ব্লগে ঘটনাগুলি আপনাদের কাছে পৌঁছায়। তো আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।